1976 সালে জেফ্রি এপস্টেইনের যদি একটা কথাকে ঠিক মতো পাত্তা দেওয়া হতো তাহলে আজকে জেফ্রি এপস্টেইন মানুষরূপী এই সমস্ত মনস্টারদেরকে নিয়ে এত বড় পাপের সাম্রাজ্য কখনই গঠন করতে পারতো না। অপরাধকে নিজের পাপের ঢাল হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় এবং জেফ্রি এপস্টেইন কিভাবে একজন সাধারণ কলেজ শিক্ষক থেকে এত বড় পাপের সাম্রাজ্য গড়ে তুললেন সেই ঘটনা আপনাকে আসলে হজম করতে একটু কষ্ট দিবে। জেফ্রি এপস্টেইন খুব সাধারণ একটা পরিবারের সন্তান ছিলেন। তার বাবা ছিল গার্ডেন কিপার, কিন্তু জেফ্রির অসাধারণ মেধা ছিল স্পেশালি ম্যাথ এবং ফিজিক্সে, যার কারণে মাত্র 21 বছর বয়সে সে ডাল্টন স্টেট কলেজে ম্যাথের শিক্ষক হিসেবে জয়েন করেন এবং এই কলেজে সমস্ত ধনীর ছেলেমেয়েরা পড়াশোনা করত এবং এই কলেজে শিক্ষকতাকালীন সময়ে ওয়াল স্ট্রিটের অন্যতম বড় ব্যাংক বিয়ার স্টার্নসের সিইও তাকে ডাক দিয়ে পাঠায়, কারণ সেই সিইওর ছেলেও ওই কলেজে পড়াশোনা করত। জেফ্রি যখন তার সঙ্গে দেখা করতে যায় তখন ব্যাংকে সেই সিইও তাকে বলে, তুমি খামাখা কলেজে শিক্ষকতা করে তোমার মেধা নষ্ট করছো, তুমি আমার ব্যাংকে জয়েন করো। এবং জেফ্রি তারপরে তার ব্যাংকে জয়েন করে ফেলে এবং কয়েক মাস পরে যখন তথ্য যাচাই বাছাই করা হয় তখন ব্যাংকের এইচআর জানতে পারে জেফ্রি সিভিতে যে ডকুমেন্টস গুলো লিখেছে সেগুলো সব ভুয়া। সে গ্রাজুয়েশন কমপ্লিটই করেনি, সে কলেজ ড্রপ আউট। এবং এরপর ব্যাংক কর্মকর্তা যখন তাকে প্রশ্ন করলেন তুমি কেন এমন মিথ্যা কথা বললে, তখন জেফ্রি জানায় আমি যদি মিথ্যা না বলতাম তাহলে আমাকে কেউ কখনো সুযোগই দিত না। জেফ্রির সিম্পল এই কথাটাকে ওভাবে গুরুত্ব দেয়নি ব্যাংকের সিইও। তিনি ভেবেছিলেন ওকে ঠিক আছে, নর্মাল এমপ্লয়ের মতো ওকে মাফ করে দাও, বিকজ হি ইজ ভেরি ট্যালেন্টেড। এবং জেফ্রির কাজের দক্ষতার কারণে তিনি ধীরে ধীরে প্রমোশন পেতে থাকেন এবং এই প্রমোশন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার তাণ্ডবও চালাতে থাকেন ভিতরে। ব্যাংকের শেয়ার এদিক ওদিক থেকে সরানো, নামে বেনামে লোন দেওয়া, নিজের পার্সোনাল এক্সপেন্সেস ব্যাংকের নামে করা, এই সমস্ত কাজ তিনি করতেন। কিন্তু এই সমস্ত কাজে তিনি বারবার পার পেতেন কেন? বিকজ এখানে তিনি একটা গেমও খেলেছিলেন। তিনি জানতেন কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয় এবং তিনি এটাও জানতেন ক্ষমতাবান মানুষদের দুর্বলতা কোথায় কোথায়, যার কারণে ব্যাংকের একজন বড় এক্সিকিউটিভের সঙ্গে তিনি সখ্যতা গড়ে তুলেন এবং সেই এক্সিকিউটিভকে তিনি কি দিতেন? তরুণী দিতেন। এবং এই মারপ্যাচে ব্যাংকের এক্সিকিউটিভ মুখ খুলতে পারতো না। কিন্তু যখন জেফ্রি বুঝতে পারলো তার ধরা খাবার সময় চলে আসছে, তার ঠিক আগ মুহূর্তে তিনি ব্যাংক থেকে রিজাইন দিয়ে দিলেন এবং এরপরে জেফ্রির মাস্টার প্ল্যান হয় শুরু। ব্যাংকের চাকরিকালীন সময়ে জেফ্রি অনেক ধনী ব্যক্তিদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করেছিলেন এবং তার এই কানেকশন থেকে তিনি অনেক ধনী ব্যক্তির পার্সোনাল অ্যাকাউন্টস গুলো মেইনটেইন করার কাজ শুরু করলেন এবং এই মেইনটেইন করার কাজের সুবাদে তার পরিচয় হয় বিজনেস টাইকুন লেসলি ওয়াগনারের সঙ্গে এবং লেসলি ওয়াগনার এপস্টেইনের হাতে তুলে দেন তার সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এরপর এখান থেকে খুব সুকৌশলে জেফ্রি এপস্টেইন এমন পরিমাণ টাকা মারা শুরু করলো যে সে নিজের প্রাসাদ, প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ সবকিছুই গড়ে ফেলা স্টার্ট করলো এবং এর ফাঁকে ফাঁকে তিনি ডিফেন্সের অনেক লোকদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করলেন, অনেক পলিটিশিয়ানদের সঙ্গে কানেকশন বিল্ড আপ করলেন। ইনফ্যাক্ট বিল ক্লিনটনের পলিটিক্যাল পার্টিতে তিনি ইনভেস্ট করা শুরু করলেন এবং শুরুতে এই সমস্ত টাকা পয়সা দিয়ে বা নানা রকম সাহায্য করে যখন সখ্যতা গড়ে তুলতো তখন তিনি তাদেরকে তার প্রাইভেট বিচে রাখতেন এবং এই প্রাইভেট বিচে কি পরিমাণ নোংরামি চলতো সেটা আমরা সবাই জেনেছি। সেই নোংরামির ভিডিও এবং ছবিগুলো তিনি ডকুমেন্টস করে রাখতেন এবং এইটা দিয়ে পরবর্তীতে আবার কাজ হাসিল করতেন। এবং আজকে সবাই জেফ্রি এপস্টেইনের এই ফাইলে যাদের নাম উঠে এসছে তাদের সবার বিষয় জেনে অনেকেই শক এবং এখানে এমন পরিমাণ বিকৃত কাজকর্মের কথা ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে মুখ দিয়ে বলতেও বিবেকে বাধে। এবং জেফ্রি এখানে তরুণীদের কিভাবে কালেক্ট করতে জানতেন? জেফ্রি অনেক সময় মেয়েদেরকে এডুকেশনের লোভ দেখাতো, যে সমস্ত বাচ্চা কাচ্চারা সুবিধা বঞ্চিত ছিল তাদেরকে বলতো তোমাদের পড়াশোনা করাবো এবং এরপর তাদেরকে নিয়ে আসতো। আর তারপর তাদের সঙ্গে কি হতো হয়তো সেটা আমরা কিছুটা আজ করতে পারি। আমরা আগে এই ভিডিওটাকে সাধারণ মিমস হিসেবেই দেখতাম, কিন্তু এখন অনেকের কাছে এটা খুব সেন্সিটিভ এবং হৃদয় বিদারক একটা দৃশ্য।